আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের স্পেশাল গেস্ট কে আমন্ত্রণ জানাতে চাই, যার জন্য আসলে যার কথা শোনার জন্য আসলে স্টুডেন্টরা অনেক ধরে অপেক্ষা করছে। প্রফেশনাল লাইফে উনি সাকসেসফুলি ডেস্কোতে জব করছেন। তো উনি আর কেউ নন, উনি হলেন জনাব আব্দুল সাত্তার। উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ডেস্কোতে কাজ করছেন, এবং উনি অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন স্কাডা অফিসে। তো আমি এই পর্যায়ে আর সময় নষ্ট না করে আমাদের স্পেশাল গেস্টকে একটা ওয়ার্ম ওয়েলকাম দিতে চাই এবং তাকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। জনাব আব্দুল সাত্তার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমি বেসিক্যালি কথা বলবো প্রফেশনাল লাইফ নিয়ে, ক্যারিয়ার ওরিয়েন্টেড বিষয় নিয়ে। তো এই ধরনের প্রোগ্রাম যারা ক্যারিয়ার হিসেবে পাওয়ার শিক্ষাকে চুজ করতে চায় তাদের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। এবং এখন থেকে তারা প্রপার গাইডলাইন পাইলে তাদের ফিউচার নিয়ে আর কোনো সমস্যা মানে ফেস করতে হবে না। তো আমি প্রথমে শেয়ার করতে চাইবো যে আসলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে পাওয়ার সেক্টরে জব করতে। ফার্স্ট অফ অল আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে পাওয়ার সেক্টরের জব এখন বর্তমানে অনেক কম্পিটিটিভ, টু মাস কম্পিটিটিভ। কারণ হচ্ছে যে আমরা জানতাম যে একটা সময় তখন আমাদের পে স্কেলটা অনেক কম ছিল, তখন ম্যাক্সিমাম ভালো প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে হায়ার স্ট্রিমকে চুজ করতো। ফার্স্ট টার্গেট ছিল হায়ার স্ট্রিম এবং বাইরে চলে যেত বা কোম্পানির চাকরিগুলো তারা বেশি প্রায়োরিটি। কারণ তখন হচ্ছে স্যালারি রেঞ্জটা 11,000 স্কেলে ছিল। এখন যেহেতু আমরা জানি যে পিওর যেগুলো সেগুলো স্যালারি রেঞ্জটা হচ্ছে 22,500, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার, ডক্টর এবং কৃষি থেকে পড়াশোনা করে ওদেরকে সঙ্গে সঙ্গে দুইটা প্রমোশন দিয়ে 24,260 টাকা হয়। আর পাওয়ার সেক্টরের যে অটোনোমাস কোম্পানিগুলো আছে যেমন জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, ওদের বেসিক 50 থেকে 52, বেসিক এবং আদার্স অনেক ফ্যাসিলিটিস এর সঙ্গে আছে। সো এবং এগুলোর জব এনভায়রনমেন্ট অনেক ভালো, মানে আনএক্সপেক্টেডলি মানে ভালো বলা যায়। মানে আপনি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এমন একটা চাকরি আপনার ফ্যামিলি, আপনার সোশ্যাল স্ট্যাটাস সবকিছু অনেক বাড়ায় দিবে। তো এই চাকরিগুলোর জন্য আমাদের কম্পিটিশন অনেক বেশি। তো দেখা যায় যে আমাদের একটা চাকরিতে 5টা পোস্ট থাকলে সেখানে আমাদের অ্যাপ্লিকেশন করে মোর দ্যান 3K প্লাস। তো 3,000 প্লাস অ্যাপ্লিকেন্ট, এই অ্যাপ্লিকেন্টের মধ্যে অলমোস্ট 1,000 প্লাস অ্যাপ্লিকেন্ট ভাগা ভাগা অ্যাপ্লিকেন্ট থাকে, সেখান থেকে ফাইনালি 5 বা 7 জন জবের জন্য সুযোগ পায়। তো আপনারা বুঝতেই পারতেছেন যে জবগুলো কতটা চ্যালেঞ্জিং। এবং আমি হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যেটা বলতে পারি, আমি 5টা গভর্নমেন্ট চাকরি পাওয়ার সুযোগ আমার হয়েছে। সেইখানে পার্সেন্টেজ অনুযায়ী ম্যাক্সিমামই দেখা যায় যে বুয়েট। তো আগে কিন্তু বুয়েটিয়ানরা আসলে গভর্নমেন্ট জবের প্রতি খুব একটা আগ্রহী ছিল না, বাট অ্যাট প্রেজেন্ট তারা কিন্তু অনেক আগ্রহী এবং দেখা যায় যে মেজরিটি 60% তারাই দখল করে রাখে। তো এই সময় তাদের সঙ্গে বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সবাইকে তাল মেলায় চলতে হলে আমাদেরকে মানে যখন একাডেমিক লাইফে থাকবো তখন থেকে আমাদের প্রপার প্রিপারেশন নিতে হবে, প্রপার গাইডলাইনের দিয়ে যেতে হবে। আর যে কাজগুলো আমাদেরকে করতে হবে সবগুলো টেকনিক্যালি করতে হবে। দেখা যাচ্ছে যে আমি হিউজ পরিশ্রম করলাম বাট আমার আউটকাম যদি জিরো হয় সেটা আসলে মানে মানে খুবই ইনলেস পরিশ্রম হয়ে যাবে। সো আমি যারা এখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যেটা তো আপনাদের ক্যারিয়ার লাইফে খুবই ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যদি আপনারা পাওয়ার সেক্টরের জবকে আপনাদের ক্যারিয়ার হিসেবে নিতে চান। ফার্স্ট অফ অল আপনারা যেটা চেষ্টা করতে পারেন, আপনাদের একাডেমিক রিলেটেড বিষয়গুলো, যে ডিপার্টমেন্টাল পার্ট, আপনারা ইলেকট্রিক্যালে যেহেতু পাওয়ার সেক্টরে জব করতে হলে আপনাদেরকে বেসিক্যালি আপনাদের ডিপার্টমেন্টাল অনেক ভালো নলেজ থাকতে হবে। বিশেষ করে সার্কিট, ইলেকট্রনিক্স, তারপরে আপনার মেশিন, এগুলো আপনার হার্ড হতে হবে। এগুলো সম্বন্ধে আপনার সিজিপি কিন্তু খুব একটা ভালো একটা ব্যারিয়ার আপনাকে দিবে এমনটা না, ভালো কোনো পজিশন দিবে সেটা না। আপনাকে প্রপার নলেজ থাকতে হবে, নলেজটা খুবই সূক্ষ্ম হতে হবে। যদি নলেজটা মনে করেন যে আপনার সিজিপি অনেক আছে বাট আপনি যদি প্রপারলি সেটা ডেলিভার না করতে পারেন প্রপার পজিশনে যাওয়ার জন্য আপনাকে খুবই মানে ঝামেলা হয়ে যাবে।
তো আপনার নলেজটা থাকতে হবে একেবারে ইনটিউটিভ, আপনি অন্তর্নিহিত দৃষ্টিতে সেটা দেখতে পারবেন। আপনার এখন দেখা যাচ্ছে যে এই পরীক্ষাগুলা ম্যাক্সিমাম ভালো ভালো অর্গানাইজেশনের পরীক্ষাগুলো কন্ডাক্ট করে বুয়েট। তো বুয়েট যে কোশ্চেন গুলো করে সেই কোশ্চেন গুলো কিন্তু ওভাবে বই থেকে আসে না। সেই কোশ্চেন গুলো হচ্ছে আপনার বেসিক নির্ভর। সো আপনার বেসিক কতটা ভালো তার উপর ভিত্তি করে আপনি সেই পরীক্ষায় যখন অংশগ্রহণ করবেন তখন আপনাকে পাশ করানো হবে, বা পাশ করানো হবে বিষয়টা এমন না, এখন হচ্ছে আউট স্কোর ভিত্তিতে। দেখা যাচ্ছে যে একটা কোম্পানির পোস্ট 5টা, পরীক্ষা দিচ্ছে আপনার 3 হাজার, সেখান থেকে 5 জনের বিপরীতে তারা 50 জনকে রাখবে ভাইবা টেস করার জন্য। তো এই 50 জন কিভাবে তারা মানে ডিটারমাইন করবে, আউট স্কোর করতে প্রথম থেকে 50 জনকে তারা ভাইবা দেওয়ার সুযোগ দিবে। দেন আপনি ভাইবা বোর্ডে যাবেন, ভাইবা বোর্ডে যাওয়ার পরে সেখানে আপনার পারফরমেন্স, লিখিত পরীক্ষার পারফরমেন্স, এই দুটা মিলে আপনার ফাইনাল ইভালুয়েশনটা হবে। এইখানে হচ্ছে আমাকে সবাই একটা কোশ্চেন করে, বিশেষ করে ব্রেন ইউনিভার্সিটি অনেক ভালো একটা ইউনিভার্সিটি, এখানে অনেক আপনাদের টিচার ফ্যাসিলিটি অনেক ভালো, আপনাদের রিসার্চ থিসিস টপিকস অনেক ভালো কন্ডাক্ট করা হয় জানি। তো সবাই একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসছি, আমাকে কি ভাইবা বোর্ডে কোনো ডিসক্রিমিনেশন করা হবে কিনা। তো ভাইবা বোর্ডে কোনো প্রকার ডিসক্রিমিনেশন করা হয় না। এখন পাওয়ার সেক্টরের জবগুলো 100% শিওর। অ্যাটলিস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কথা আমি খুব একটা বলতে পারবো না, কারণ এদের পরীক্ষাগুলো মাঝে মাঝে ঢাকা পলিটেকনিক কন্ডাক্ট করে, বা আমার যারা কলিগ আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদেরকে আমি প্রায় বলি যে আপনাদের পরীক্ষাগুলো কলেজে স্যার আসলে আমাদের গুলো খুবই অ্যাডমিনিস্ট্রেটলি মানে ক্লিয়ার করার চেষ্টা করা। সো এইখানে ইনফিরিয়রিটি কমপ্লেক্সের কোনো দরকার নেই, বাট কথা হচ্ছে যে আপনাকে জানতে হবে আপনি ভাইবা বুঝে যখন আপনি যাবেন 5 জনের ভিত্তিতে যখন 50 জনকে ভাইবা কন্ডাক্ট করা হচ্ছে তখন কিন্তু আপনাকে আসলে প্রপার পার্সন চিফ হতে হবে। আপনি যদি আপনাকে যে কোশ্চেন গুলো জিজ্ঞাসা করা হবে সেগুলো অনেক ডিপ কোশ্চেন বা অনেক বেসিক কোশ্চেন, এইগুলো এমন ভাবে আপনাকে আনসার করতে হবে যেন হচ্ছে আপনি আসলে আপনার চোখের সামনে সবকিছু করতেছে। যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করি, আমাদের প্রথম জিনিস হচ্ছে কারেন্ট কি ফ্লো অফ ইলেকট্রন কিন্তু দেখা যায় না, বাট আপনাকে এমন ভাবে এটাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি এটা দেখতেছেন, আপনার চোখের সামনেই ঘটতেছে, আপনার ফাইবার পারফরমেন্সটা হচ্ছে লাইভ। এখন এটা পুঁথিগত বিদ্যা দিয়ে খুব একটা যাওয়া যাবে না। সো এখন আমি আসলে আপনাদের কি করেছেন, সময় কম, আমি এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের এই পরীক্ষাগুলা বেসিক্যালি 60-40, 50-50 এমন প্যাটার্ন অনুযায়ী হয়। আপনার যদি না পারেন আমি ক্লিয়ার করি। পরীক্ষাতে যখন রিটেন পরীক্ষা হয়, রিটেন পরীক্ষায় ডিপার্টমেন্টাল, নন ডিপার্টমেন্টাল দুটো পার্ট থাকে। তো দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টাল পার্ট থাকে 50 মার্কের, নন ডিপার্টমেন্টাল পার্ট থাকে 50 মার্ক, সব 50-50 প্যাটার্ন। কোনো প্রতিষ্ঠান আবার বুয়েটকে বলে দেয় যে তাদের নন ডিপার্টমেন্টাল থাকবে 60%, ডিপার্টমেন্টাল থাকবে 40%। তো এই প্যাটার্ন খুব একটা ফ্যাক্ট না, 10 বা 20 মার্কের ঘোরাফেরা করে। আবার দেখা যায় কোথাও 70% ও রিটেন পার্ট থাকে, 30% থাকে আপনার হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট। তো ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল পার্টের স্কোরটাই আপনাকে দেখা হবে। এমন যে না যে আপনি ডিপার্টমেন্টালে ভালো করলেন বলে আপনাকে নেওয়া হবে, বা আপনি নন ডিপার্টমেন্টালে খারাপ করলেন বলে আপনাকে নেওয়া হবে না, এমনটা না। আপনার আউট স্কোর ভিত্তিতে, বাট একটা লোয়েস্ট মার্ক আপনাকে অবশ্যই অর্জন করতে হবে, অ্যাটলিস্ট 60% মার্ক ফর কোয়ালিফাইং। আপনি যদি 60% মার্ক কোয়ালিফাই না করেন তাহলে আপনাকে কোয়ালিফাই করা হবে না। দেখা যাচ্ছে যে একটা পরীক্ষায় আপনার পোস্ট হচ্ছে 5টা, এখানে 5 জনের বিপরীতে 50 জনকে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া হয়। এটা হচ্ছে রুল, গভর্নমেন্ট রুল হচ্ছে 1:10, প্রত্যেকটা বিপরীতে 10 জনকে ভাইবা দেওয়ার বা 5 জনকে ভাইবা দেওয়ার একটা পলিসি কোম্পানিতে থাকে। কোনো কারণে দেখা গেল যে এইখানে 40 জন 60% মার্ক পাইছে, তারপরে আর কেউ 60% মার্ক পায় না, তখন 40 জনকে ওইখানে ভাইবা দেওয়ার জন্য বলা হবে, যদিও 50 জনকে দেওয়ার কথা ছিল। অর্থাৎ অ্যাটলিস্ট 60% মার্ক আপনাকে অবশ্যই দিতে হবে। 60% মার্কের কম পেলে আবার ওই পোস্টে পরীক্ষা কন্ডাক্ট করা হবে যদি যোগ্যতা নিতে না পাওয়া। সো আপনারা বাংলা প্রিপারেশনের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্লাস 9 এর বাংলা গ্রামার বইটা, এটা খুবই ভালো একটা বই। এই বইটা থেকে আপনার পড়াশোনা করলে বাংলা পাঠটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে। এই বই থেকে আপনি যা ছোটবেলায় পড়াশোনা করছেন, আপনারা সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিঃসন্দেহে একটু চেষ্টা করলেই হবে, বাট আপনাকে ডেডিকেশন দিতে হবে। আপনি একটা ভালো জব পেতে চান, আপনার ভালো ফিউচার পেতে চান, দেশে লাক্সারিয়াস স্যালারি পেতে চান, সো অবভিয়াসলি আপনার ডেডিকেশন লেভেল হাই হতে হবে। সো বাংলা এই বইটা আপনারা থ্রুলি পড়ে ফেলবেন।
এবং এর এক্সাম্পলে যেগুলো বলা আছে, যে উদাহরণগুলো বলা আছে, এইগুলাই প্রায় প্রত্যেকবারই পরীক্ষায় আসে। তো বাংলা পার্টটা এখান থেকে আপনি 100% কভার করতে পারবেন। দেন নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে বাংলা, ইংলিশটা হচ্ছে আপনি বেসিক্স যে গ্রামার গুলো জানেন, এইগুলো জাস্ট আপনি না পড়লেও পারবেন। এগুলো মোটামুটি আপনার বেসিক্স, আপনার যদি ইংলিশ ভালো করেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইংলিশ মিডিয়ামে আমাদের পড়াশোনা করতে হয়। সো বেসিক গ্রামার থেকে দেখা যায় এখানে 2 থেকে 5 মার্কের কোশ্চেন আসে, বাংলা 5 মার্কের মতো কোশ্চেন আসে। এবং আপনার জেনারেল নলেজটা অর্থাৎ বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়গুলি, এগুলো দেখা যায় যে কোনো পরীক্ষায় 10 বা কোনো পরীক্ষায় 20 মার্ক থাকে। তো এটার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ডাইজেস্ট বই কিনতে পারেন যদি আপনি ভালো করতে চান। আর তারপর যদি আপনার সময় কম থাকে তাহলে যেটা করবেন, বিসিএস প্রশ্ন ব্যাংক, বিসিএস যে কোনো একটা প্রকাশনী প্রশ্ন ব্যাংক, ওটা আপনারা পড়লেই পারবেন। এটা পড়লে ইনশাল্লাহ 80% কভার হয়ে যাবে। এডুকেশন দিয়ে পড়তে হবে, বারবার পড়তে হবে, কারণ এগুলো ভুলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু থিওরি জিনিসটা আমরা সহজেই ভুলে যাই। দেন এটা করার পরে ডাইজেস্ট করলে আপনার ভালো হবে। এবং রিসেন্ট হট টপিক গুলা, কোনো পরীক্ষা যখন কন্ডাক্ট হচ্ছে তার 1 মাস আগের যে রিসেন্ট হট টপিক গুলা, যেমন এখন বাংলাদেশে হট টপিক চলতেছে, হট টপিক করোনার কারণে, করোনা একটা হট টপিক, দেন হচ্ছে আমাদের যে মেজর সিনা হত্যাকাণ্ড, এটা একটা হট টপিক। বিভিন্ন হট টপিক গুলো সম্বন্ধে আপনি ভালো আইডিয়া থাকবে এবং এগুলোর পরীক্ষায় কোশ্চেন থাকে জেনারেল, মানে রিসেন্ট টপিকস হিসাবে 2 থেকে 5 মার্ক থাকে। তো এইগুলো গেল আপনার জেনারেল নলেজ। এখন নন ডিপার্টমেন্টাল পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা এখনো বাকি আছে। নন ডিপার্টমেন্টাল পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। আমি যে এতক্ষণ বাংলা সাধারণ জ্ঞান বললাম, এইগুলো দেখা যায় যে আপনার 40 মার্ক থাকে, 40 মার্কের বিপরীতে কোশ্চেন থাকে 80টা, অর্থাৎ পার কোশ্চেন 0.5 মার্কস। এখন হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা অ্যাপ্টিটিউড বা মেন্টাল অ্যাবিলিটি যেটা বলেন, এই পার্টটা থাকবে। এই পার্টে আপনার 20টা কোশ্চেন থাকে বা 15টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক থাকে, চেষ্টা করতে পারতেছেন। এবং এইগুলো কিন্তু ম্যাথ, এইগুলো যদি আপনি পারেন তাহলে 20টা পারলে আপনি 20 মার্ক পাবেন। কথা হচ্ছে যে এগুলো হচ্ছে পাজল টাইপ থাকে, বা দেখা যায় যে মানে আমরা ছোটবেলায় যে ম্যাথ গুলো করে আসছি, একটা শ্রমিক একদিন এত কাজ করতে পারে, 10 জন হলে কতটা পারবে, বা মানে এ এবং বি একসাথে এতটা কাজ করতে পারে, তাহলে এ একাকি কতটা কাজ করতে পারে। এগুলো দেখা যায় যে আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন, আমাদেরকে টাইম দিলে আমরা পেরে যাই, কোনো সমস্যা নেই। বাট আমরা পরীক্ষার হলে কিন্তু টাইম খুবই লিমিটেড থাকবে, আপনার টাইমটা খুবই লিমিটেড। দেখা যাচ্ছে যে এই 20 মিনিটের মধ্যে যদি আপনি পড়ে যান, এই 20টা কোশ্চেন সলভ করতে আপনার 90 মিনিটের বেশি লেগে যাবে, আপনি অন্য কোশ্চেন সলভ করতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে, এখানে আপনার হিউজ হিউজ প্র্যাকটিস থাকতে হবে। এবং এইটাই হচ্ছে আপনার চাকরি পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি আমি মনে করি। কারণ হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট মোটামুটি বাংলা সাধারণ জ্ঞান সবাই পারবে, এবং দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্টাল পার্টেও সবার মোটামুটি ভালো ধারণা থাকবে। কিন্তু এই 20 মার্কের মধ্যে যদি আপনি একবার হারাই যান, আমি এটাই বলছি যে 5 ঘন্টা এগুলো সলভ করতে করতে যে আপনার কখন টাইম চলে যাবে আপনি বুঝতেই পারবেন না, ঘন্টা পড়ে যাবে, আপনি খাতা নিয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল এইখানে হচ্ছে আপনি 2 মাস বেশি প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিসের জন্য আমি বেস্ট 2টা ওয়েবসাইটের নাম বলতে পারি, এখান থেকে আমি ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করতাম বা আমি সবাইকে প্র্যাকটিস করার কথা বলি। সেটা হচ্ছে ইন্ডিয়া বিক্স নামে একটা ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে অনেক অ্যাপটিটিউড কোশ্চেন আছে। এই অ্যাপটিটিউড কোশ্চেন গুলো আপনারা সলভ করবেন, সলভ করলে আপনাদের এফিসিয়েন্সি বাড়বে। যত বেশি এফিসিয়েন্সি বাড়বে তত বেশি হচ্ছে আপনার, শুধু ইঞ্জিনিয়ারিং জব বলে কথা না, আদার্স ব্যাংক জব, বিসিএস, অন্য জবে আপনার খুব ভালো একটা পার্সেন্টেজ কোশ্চেন এখানে আশা করতে পারবেন। দেন তো দেখা যাচ্ছে যে এই 20টা আমার যেটা হতো, এই 20টা সলভ করতে আমি 8 থেকে 9 মিনিটের বেশি দিতাম না, অর্থাৎ ওইখান থেকে আমি 10 মিনিট টাইম বাড়াইতাম। বাড়ায় এটা আবার ডিপার্টমেন্টাল যে কঠিন কোশ্চেন গুলো থাকে, কারণ ডিপার্টমেন্টাল আপনি 10টা ম্যাথ থাকে, বেসিক্যালি 10টা 4 করে থাকলে 4 10 40 বা 5 করে থাকলে 5 10 50। বাট এই কোশ্চেন গুলো 10টা কোশ্চেনে যে আপনি কমন পাবেন এটা না, 10টা কোশ্চেন যে আপনার জানার নলেজের মধ্যে থাকবে এমন জানা। সো এইখানে কিছু কোশ্চেনকে আপনাকে অবশ্যই টাইম ইউটিলাইজ করতে হবে। সো আপনাকে এই টাইমটা অন্য কোথাও থেকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি অ্যানালিটিক্যাল পার্টটা ইউজ করতাম, এখান থেকে টাইম বাঁচাতাম, টাইম বাঁচাই আমি ডিপার্টমেন্টাল পার্টটা খুব ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করতাম। সো এখন নন ডিপার্টমেন্টাল পার্ট তাহলে মোটামুটি ক্লিয়ার হলো। এখন ডিপার্টমেন্টাল পার্টে আসি। ডিপার্টমেন্টাল পার্টে আপনি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পরীক্ষা দিবেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল ইলেকট্রিক্যালের জন্য, তো অবভিয়াসলি আপনাকে ইলেকট্রিক্যাল সম্বন্ধে ভালো জ্ঞান থাকা লাগবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার সার্কিট পার্ট। সার্কিট পার্ট থেকে রাফলি একটা বা 2টা কোশ্চেন সবসময়ই থাকে, তবে এই
কোশ্চেন গুলো যে খুব একটা ইজি হয় সেটা না, আবার খুবই ইজি। কারণ হচ্ছে আপনার বেসিক ভালো থাকলে এটা আপনার কাছে কোনো বিষয় না, বেসিক ভালো না থাকলে যে কোনো সহজ কোশ্চেনই আপনার কাছে অনেক টাফ হবে। তো দেখা যাচ্ছে যে কোশ্চেন গুলো দেখে আপনারা ভয় পেয়ে যেতে পারেন যে তার ছেঁড়া বা এমন সার্কিট তো কখনো সলভ করেনি, বাট ইটস আ ভেরি ইজি ইফ ইউ প্র্যাকটিস। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে সার্কিটকে ভালোবাসতে হবে, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চান, তো আপনার ডিপার্টমেন্টাল যে পার্টটা আছে এটাকে অবশ্যই ভালোবাসতে হবে। তো এই পার্টের জন্য আমি আপনাদেরকে দুইটা বই সাজেস্ট করতে পারি। আলেকজান্ডার সাদিকো, এই বইটা থেকে হুবহু বলে দেয় মাঝে মাঝে। অয়েল স্টেট অবশ্যই ভালো কয়েকটা বই, দুইটা বই আপনারা সলভ করবেন। দেন আসতে আপনার ইলেকট্রনিক্স থেকে একটা কোশ্চেন থাকেই ম্যাক্সিমাম টাইমে। তো ইলেকট্রনিক্স এর জন্য আপনারা সবচেয়ে বেস্ট বুক যেটা হয় সেটা হচ্ছে জেব্রা স্ক্রিপ্ট। এখন আমি আপনাদেরকে বইয়ের নাম বলতেছি, তার মানে এই না যে শুধু বই পড়লেই হবে, আপনাদের কিন্তু অবভিয়াসলি বেসিকটা অনেক ভালো থাকতে হবে, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে প্রপার ধারণা থাকতে হবে। যেমন আমি যেটা করতাম, আমি এইসব জিনিসগুলো আমার ভার্সিটি লাইফে করছি, তারপরেও আমি প্রত্যেকটা জিনিসের জন্য ইউটিউব টিউটোরিয়াল দেখতাম। ইউটিউব টিউটোরিয়াল দেখলে যেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমার চোখের সামনে ঘটতেছে। এটা হচ্ছে যত টাফই আসুক না কেন, আমি যত টাফ সিচুয়েশন থাকুক সিচুয়েশন মেনটেন করে খুব ভালোভাবে এগুলো আনসার করতে পারবো। সো আপনাদেরকে কি করতে হবে, মানে আপনি কোনো জিনিস করতেছেন সেটা একবারই পড়েন, আপনার অনেক টাইম চাই, আপনি ডেডিকেশনটা এমন দেন, টাইম অনেক যাক, বাস সেকেন্ড টাইম যদি ফিরে আসতে হয় যেন আপনার 20% ইফোর্ট দেওয়া লাগে, 80% ইফোর্ট আপনি আগে থেকে দিয়ে রাখছেন। আর টেকনিক্যাল জিনিসগুলো যদি আপনি একবার ভালোভাবে জানেন, এগুলো ভোলার পসিবিলিটি খুবই কম, কিন্তু আপনাকে অবভিয়াসলি প্রপার ওয়েতে জানতে হবে, ভালো টাইম ইউটিলাইজ করতে হবে। আজকে বসলাম 2টা সাবজেক্ট শেষ করে ফেলবো, এমন করলে আসলে অবস্থা খুবই খারাপ হয়। দেখা যাচ্ছে যে শুধু মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে যে আমি এতগুলো পড়ছি, আলটিমেটলি আসলে আপনি কিছুই বলেন না। তো আপনাকে যখন যেটা পড়তে হবে অনেক ডেডিকেশন দিয়ে তার প্রো অ্যান্ড কোনস খুঁটি নাকি প্রত্যেকটা জিনিস সম্বন্ধে জানতে হবে। দেন আসি মেশিন। মেশিন ইজ দ্য হার্ট। মেশিন ছাড়া আপনি এই সকল জব কখনো চিন্তা করতে পারবেন না। মেশিন থেকে 2টা বা 3টা কোশ্চেন থাকবে, এবং কোশ্চেন থাকুক বা না থাকুক, আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন আপনার ভাইবা বোর্ডটার অ্যাভারেজ 80% থাকবে আপনার মেশিন রিলেটেড কোশ্চেন। সো এই মেশিন মেশিন জিনিসটা এমন হয়েছে, মেশিন আপনার চোখের সামনে ঘুরতেছে, মেশিন আপনি খুলতে পারবেন, আপনি কিন্তু খুলে মানে কখনো দেখেননি ফিজিক্যালি বা দেখার স্কোপও নাই, কিন্তু আপনি এমন ভাবে এটাকে ভিজুয়ালাইজ করতে হবে, এমন ভাবে পড়তে হবে, বা এগুলো আপনারা ইউটিউব টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবেন, যেগুলো আপনার চোখের সামনে ঘুরতেছে। আপনাদের রেসপেক্টিভ টিচার তারাও অবশ্যই বিষয়ে আপনাদেরকে হেল্প করবে, আপনারা যদি হেল্প চান প্রপার ওয়েতে তারাও হেল্প করবে, কিন্তু যেহেতু সফলতাটা আপনার দরকার, এডুকেশনটা কিন্তু আপনারই বেশি থাকতে হবে। টিচার কিন্তু অলরেডি সাপোর্ট। সো আউটকাম মানে ভালো আউটকাম পেতে চাইলে এডুকেশনটা অবভিয়াসলি আপনার। দেন মেশিনের জন্য আমি যে বইটা সবসময় সাজেস্ট করি সেটা হচ্ছে চ্যাপম্যান স্যারের একটা বই আছে, এই বইটা আপনাকে অবশ্যই পড়তে হবে, নাইলে আপনি পাওয়ার সেক্টরের কোনো ভাইবাতেই লিখেন তো পারবেই না, ভাইবাতেই কোনো ভালো আউটকাম আপনি এক্সপেক্ট করতে পারেন না। মেশিনের উপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম আপনি হাসান সাইদ বা নর্মাল লাইফের যে কোনো একটা বই পড়লে করবেন, এগুলো নর্মাল বিষয়গুলো আপনার জানলেই হবে। সেকেন্ড অর্ডার ইকুয়েশন, দেন স্টেবিলিটি ক্রাইটেরিয়া, এইগুলাই হলেই হবে। এগুলো বেসিক্যালি এগুলো ঘুরে ঘুরে আসে পাওয়ার ইলেকট্রনিক্স বা আদার যে জিনিসগুলো আছে, এগুলো মোটামুটি বেসিক ধারণা আপনারা যেগুলো পড়ছেন ওইগুলোই থাকলেই হবে। ডিজিটাল ইলেকট্রনিক্স মোটামুটি গেট অ্যান্ড গেট অর গেট লজিক গেট, দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ লজিক গেট, দেন সিম্পলিফিকেশন অফ বুলিয়ান অ্যালজেব্রাইজেশন, এই সকল বিষয়গুলো কভার করলেই হবে। যে টাইম কম আমি সংক্ষেপে বলে গেলাম। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট যে কথা হচ্ছে আপনাকে জানতে হবে, জানার কোনো শেষ নাই, এবং এইটা যদি আপনি ভালো করতে চান তাহলে আপনার এডুকেশন থাকতে হবে, ডিপ লেভেলের এডুকেশন থাকতে হবে। আপনি যখনই চিন্তা করবেন যে আমার স্টার্টিং স্যালারি 85, সো 2 থেকে 3 মাস বা 6 মাস আপনি পরিশ্রম করা আপনার জন্য খারাপ কিছু হবে বলে আমি মনে করি না। এবং যখন আপনি এই সকল জবগুলোতে সুযোগ পাবেন তখন দেখবেন যে আপনার মেন্টালিটি, আপনার আশেপাশের জগৎ সবকিছু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভালো কোয়ালিটি লেভেল পাবেন, ভালো এনভায়রনমেন্টে থাকার সুযোগ হবে, ভালো লোকদের সঙ্গে কাজ করার সুযোগ হবে, দেশের অনেক হাই অফিসিয়ালদের সঙ্গে কাজ করার সুযোগ হবে। সো স্যালারি, বেনিফিটস, আদার্স বেনিফিটস, জব এনভায়রনমেন্ট সবকিছু মিলায় জবগুলা অনেক ভালো। আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি। ইভেন তো আমার কলিগ যারা আছে, যারা পড়াশোনা করছে বা এআই ইলেকট্রনিক্স লেভেলে আছে, তো ফার্স্ট ছেলেমেয়েরা আছে, যারা আছে খুবই ভালো, কোয়ালিটি লেভেল খুবই ভালো। সবকিছু মিলায় আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ যদি আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা হবে। আপনারা যদি বাইরে যেতে না চান, দেশের থেকে
দেশে মধ্যে সম্মানজনক হয়তো ভালো টাকা পয়সা ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে চান, ভালো হবে। আর যদি ঢাকার ভিতরে থাকতে চান, দেন এসপিডি বিডিসি অবভিয়াসলি দ্য বেস্ট অপশন, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হচ্ছে প্র্যাকটিস এবং ডেডিকেশন থাকতে হবে। তো আমি একটা হচ্ছে ভাইবা এক্সপিরিয়েন্স আপনাদেরকে একটু বলবো। দেখা যাচ্ছে যে ভাইবাতে আমাদের সবসময় একটা কথা থাকে যে ভাইবার মার্কটা খুব একটা বড় ফ্যাক্টর, তো ভাইবাতে আপনি কি শো করতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যেমন হচ্ছে আমি তখন একটা চাকরি করছিলাম, চাকরি থাকা অবস্থায় রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ওইখানে ভাইবা দেওয়ার জন্য গেছি। তো আমার আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম, তো আমার লিখে যাওয়ার কারণে আমার ভাইবাটা একেবারে লাস্ট ছিল। তো লাস্টে থাকার কারণে আমাদের মানে ভাইবা বলে ছিল 4 জন, তার ভিতরে একজন ছিল আপনার হচ্ছে মিনিস্ট্রি থেকে, তিনি হচ্ছে জেনারেল নলেজ কোশ্চেন করতো, বাকি দুজন হচ্ছে ওই পাওয়ার প্ল্যান্টের বাংলাদেশি যারা আছে তারা, আর তিনি টেকনিক্যাল কোশ্চেন করতেছিলেন, উনি ছিলেন আপনার ইন্ডিয়া। তো ভাইবা বলতে আমার সেসব আমার ক্যান্ডিডেট ছিল তারা প্রবেশ করার মানে বেরোনোর পরে যে ইন্ডিয়ান যিনি ছিলেন তাকে গালি দিচ্ছিল। তো গালি দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে কোনো ইন্ডিয়ান বাঙালিদের আসলে বেসিক্যালি মানে সহ্য করতে পারে না। তো তারপরে যদি হয় ইঞ্জিনিয়ারিং এর মতো একটা বিষয় অনেক টাফ হয়, বা তো দেখা যাচ্ছে যে উনি যে টেকনিক্যাল কোশ্চেন গুলো করতেছিলেন সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভালো আনসার দিতে পারতেছিলেন না এবং উনি খুব রাগান্বিত হয়েছিলেন। তো এই জন্য সবাই ওনাকে গালি দিচ্ছিল। তো আমি একেবারে লাস্টে ভাইবা দিতে ঢুকলাম, ঢোকার পরে তারা আমাকে নন ডিপার্টমেন্টাল কোশ্চেন করার পরে ফাইনালি তিনি ইন্ডিয়ান ছিলেন, উনি বললেন নাও ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর আনসারিং ডিপার্টমেন্টাল কোশ্চেন, আর ইউ রেডি? তো আমি বললাম স্যার রেডি। তারপরে দেখা গেল যে উনি আমাকে প্রায় 25 মিনিট মতো অনেক টেকনিক্যাল কোশ্চেন করলো। কোশ্চেন করার পরে লাস্টে উনি বলছেন যে, আমি বাংলাই বলি, উনি আমাকে কিছু বলছিলেন যে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যদি এই চাকরিটা পান তাহলে আপনি এই চাকরিটা করবেন না। তো আমি খুবই অবাক হলাম, এখন স্যার আপনি এমন ধরনের কথা কেন বলতেছেন? তখন উনি বললো যে দেখেন, আমি এইখানে প্রায় 100+ ক্যান্ডিডেটের ভাইবা কন্ট্যাক্ট করছি লাস্ট 3 দিন। সো আপনার মতো এত ডিটেলস এন্ড ডেলিভার্ড আনসার কেউ দিতে পারে। সো আমি মনে করি যে আপনার এই প্রফেশনটা চুজ না করে কিছু প্রফেশনটা চুজ করা ভালো হবে। তখন আমি তাকে বললাম যে স্যার দেখেন আসলে আমার সিজিপিএ কিন্তু খুব একটা ভালো না, সো এই সিজিপিএতে বাংলাদেশে টিচিং প্রফেশনাল জব এক্সপেক্ট করা খুবই টাফ। তো তিনি তখন বললেন যে ইউ মে চুজ to acquire the discrimination not on the basis of your CGPA, but you will be able to utilize your knowledge. Then আমি বললাম যে থ্যাংক ইউ স্যার, আমাকে দোয়া করবেন। তো পরে যখন হচ্ছে ওইটা রেজাল্ট দেয়, তো রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে আমাকে তারা রেজাল্ট জানায়, জানানোর পরে হচ্ছে আমি আর রেসপন্স করিনি, কারণ তখন আমি অলরেডি এসএসসি জয়েন করছি। তো এখান থেকে আমাকে এইচআর ফোন দিচ্ছিল, দিয়ে বলে যে স্যার আপনি জয়েন করবেন না? আমি বললাম না আসলে আমি তো বর্তমানে অন্য একটা প্রতিষ্ঠানে আপনাকে দিতে আছি। তো উনি তখন বললো যে স্যার বোর্ড কিন্তু আপনার খুবই খুবই সন্তুষ্ট ছিল, বোর্ড চাচ্ছিল যদি আপনি এখানে জয়েন করেন সেটা হচ্ছে আপনার জন্য ভালো হবে, নতুন পাওয়ার প্ল্যান, আমার বাসাও ওইদিকে, সো আপনার প্রমোশন থেকে শুরু করে সবকিছু অনেক ভালো হবে এবং আমরা আপনাকে ইনস্ট্রাক্টর হিসেবে রাখতে চাইবো কেউ নিয়ে। তো আমি বললাম যে আমি তো আসলে অলরেডি হয়ে গেছি, সো আমি আর যাচ্ছি না। সো এটা হচ্ছে আমার লাইফের অন্যতম একটা সেরা অ্যাচিভমেন্ট ছিল যে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্রশংসা পাইছি। কোম্পানির এই স্যার আমাকে ফোন দিয়ে আমাকে জানাইছে যে আসলে তারা আমার প্রতি খুবই ছিল। সো আমি বলবো যে ভাইভাতে 20 মার্ক থাকে, কিন্তু এই 20 মার্ক কি দেখা যায় যে আপনার অনেক ডিফারেন্স করে দেয়, কারণ যারা আসলে ভাইভা দেওয়ার সুযোগ পায় তারা সবাই সেম ক্যাটেগরি থাকে। সো এখানে যে ডিসক্রিমিনেশন বা যে এটা হয়, ডিফারেন্সটা হয় 2-5 মার্কের জন্য। সেই 2-5 মার্ক ভাইভাতে বেশি পাওয়াটা অনেক বড় একটা এ। আমি বেসিক্যালি 6টা ভাইভা দিয়েছিলাম গভর্নমেন্ট চাকরি, সেখানে আমার 5টা চাকরি দিয়েছি। সো আলহামদুলিল্লাহ আসলে আমার আসলে আমি জিনিসটা জানতাম সেটা আমি এক্সপ্রেস করতে পারছি। তো আমি মনে করি যে আপনারা যদি শুনে থাকেন, আপনার যদি ভালো লাগে বা আপনারা এই যে এপিসোড করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে। আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং ভালো ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করতেছি। সংক্ষিপ্ত অনেক ডেলিভারিটি হয়ে গেছে অবশ্য, এবং আমাকে এইখানে যারা সুযোগ দিয়েছে কথা বলার জন্য তাদের প্রতি আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল সত্তার সাহেবকে তার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য।